ইউক্রেন সংকটে বাংলাদেশকে পাশে চাচ্ছে দুই পক্ষই। ঢাকা নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্টিটাস্কি বলেছেন, বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে থাকুক। আর ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, ইউক্রেন সংকটে বাংলাদেশকে পাশে চায় ইইউ। অন্যদিকে ইউক্রেনের রাশিয়ার হামলা শুরুর পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে থাকবে। বাংলাদেশ চায় আলোচনার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান। আর বিশেষজ্ঞরা বলছেন, দুই রাষ্ট্রদূতের বক্তব্য থেকে এটা পরিষ্কার, উভয় পক্ষ থেকেই এক ধরনের চাপের মধ্যে আছে ঢাকা। এ অবস্থায় নিরপেক্ষ অবস্থান নিতে হলে বাংলাদেশকে আরও কৌশলী হতে হবে। বাংলাদেশের উচিত হবে উভয় পক্ষকে জাতিসংঘ সনদ, জেনেভা সনদ ও মানবাধিকার সনদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো। একাধিক কূটনীতিক জানান, ইউক্রেন সংকট ঘিরে বিশ্ব রাজনীতিতে একটা মাত্রাগত পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র এবং ইইউর হাতে বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটো আছে। তারা দৃশ্যত রাশিয়ার হামলার পর ইউক্রেনের পক্ষে দাঁড়ায়নি, বরং পরিস্থিতিটা এমন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা ইউক্রেনের রাশিয়ার আরও বর্বরতার ছবি ও ভিডিও চিত্রের জন্য অপেক্ষা করছে, যে চিত্র দেখিয়ে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ সহ প্রয়োজনে চূড়ান্ত সামরিক হামলার পক্ষে বিশ্ব জনমত তৈরি করতে পারে। একজন কূটনীতিক জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে ভোটাভুটিতে কৌশলগত অবস্থান নিয়ে ভোটদানে বিরত ছিল চীন ও ভারত। তারা সরাসরি রাশিয়ার পক্ষে ভোট দেয়নি। চীনের ভেটো ক্ষমতা থাকলেও চীন সেই ক্ষমতা রাশিয়ার সমর্থনে প্রয়োগ করেনি। এর অর্থ দাঁড়ায়, চীন এখনই সরাসরি রাশিয়ার পক্ষে দাঁড়াতে চাচ্ছে না। ভারতও তাদের এখনকার মিত্র যুক্তরাষ্ট্রকে সরাসরি সমর্থন করতে চাচ্ছে না। অপর একটি কূটনৈতিক সূত্র জানায়, এখন বিশ্ব রাজনীতির পরিস্থিতি বাংলাদেশ এবং বাংলাদেশের মতো দেশগুলোর জন্য কিছুটা হলেও অস্বস্তিকর। চীন ও ভারত সরাসরি কারো পক্ষে না যাওয়ার কারণে তাদের নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে পারছে। যদি চীন সরাসরি রাশিয়ার পক্ষে এবং ভারত যুক্তরাষ্ট্রের পক্ষে চলে যেত, তাহলে বাংলাদেশের সামনে বড় একটা কূটনৈতিক চ্যালেঞ্জ চলে আসত। তবে সেই অবস্থা সৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই বাংলাদেশের সামনে ইউক্রেন পরিস্থিতি বড় হয়ে উদ্বেগের কারণ হয়ে থেকে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং উন্নয়ন সহায়তা দানকারী। 2020-21 অর্থ বছরে বাংলাদেশের সঙ্গে পশ্চিম ইউরোপের দেশগুলোর বাণিজ্য ছিল 19.94 বিলিয়ন মার্কিন ডলারের। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের পরিমাণ ছিল 10.84 বিলিয়ন মার্কিন ডলার। আর রাশিয়ার সঙ্গে বাণিজ্যের পরিমাণ মাত্র 0.96 বিলিয়ন ডলার। কিন্তু বাংলাদেশের রাশিয়ার কোম্পানির মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ প্রায় 21 বিলিয়ন ডলারের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। একদিকে তৈরি পোশাকের রপ্তানি বাজারের প্রভাব পড়লে বাংলাদেশকে যেমন সংকটে পড়তে হবে, অন্যদিকে মেগা প্রকল্প অনিশ্চয়তার মধ্যে পড়লেও সংকটের সৃষ্টি করবে। বিশ্ববাজারে জ্বালানির দাম ক্রমাগত বাড়তে থাকলে এবং বিদেশি শ্রমবাজার অস্থিতিশীল হলে সেটাও বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। ফলে বর্তমান বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের মতো দেশগুলোকে আরও কিছুদিন উদ্বেগ ও অস্বস্তির মধ্যেই থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলাওয়ার হোসেন জানান, নিরপেক্ষ দৃষ্টি থেকেই সাম্প্রতিক বছরগুলোর ঘটনাবলী পর্যবেক্ষণ করলে দেখা যায়, বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইউক্রেন সরকারের এক দশকের ভ্রান্ত নীতির জন্য। কারণ রাশিয়ার মতো একটি শক্তিধর দেশ তার প্রতিবেশীকে কোনোভাবেই ন্যাটো জোটে দেখতে চাইতে পারে না। সেটা রাশিয়ার নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। এই হুমকি মাথায় নিয়ে রাশিয়ার মতো দেশ চুপ থাকতে পারে না। ইউক্রেনের রুশ সংখ্যাগরিষ্ঠ দুটি প্রদেশেও ইউক্রেন বারবার হামলা করেছে এবং এলাকা ছাড়তে বাধ্য করেছে। তারপরও কোনোভাবেই সামরিক হস্তক্ষেপ প্রাণহানি কাম্য নয়। এ কারণে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী কোনো পক্ষই অবস্থান নেওয়া ঠিক হবে না। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানকেই সমর্থন করতে হবে।